হ্যালো প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রিসার্চ ডাইজেস্টের আজকের এপিসোডে। আমরা যে আর্টিকেলটি নিয়ে আজকে কথা বলবো এটি একটি ল্যান্ডমার্ক পেপার এবং এটা সম্প্রতি নেচার জার্নালে পাবলিশ হয়েছে। টাইটেল হচ্ছে টেম্পোরাল রেকর্ডিং অফ মামালিয়ান ডেভেলপমেন্ট অ্যান্ড প্রি ক্যান্সার। সো এটি নিয়ে আমার সাথে ডিসকাস করার জন্য উপস্থিত আছে মিরাজুল ইসলাম। মিরাজ এটার ফার্স্ট অথর। মিরাজ কারেন্টলি হচ্ছে ভ্যান্ডারবিল্টে পোস্টডক হিসেবে আছে এবং সে রিসেন্টলি ভ্যান্ডারবিল্ট থেকেই তার পিএইচডি কমপ্লিট করেছে এবং বাংলাদেশে মিরাজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যালুমনাই। মিরাজ, ওয়েলকাম টু মাই প্রোগ্রাম অ্যান্ড আমরা এই পেপারটি সহজে বোঝার চেষ্টা করব তোমার কাছ থেকে। থ্যাংক ইউ হাসান, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শিওর। তো প্রথমেই যে তোমার পেপারটা বোঝার জন্য প্রথমে যে কোশ্চেনটা আমার করতেই হবে যে লিনিয়েজ ট্রেসিংটা আসলে কি এবং কেন এটা দেখা দরকার, আমরা এখান থেকে কি ইনফরমেশন পাবো বা এটা ইম্পর্টেন্সটা কি? হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। সো লিনিয়েজ ট্র্যাকিংটা, সো আমি হয়তো দুইটা ওয়ার্ড সিমultaneously ইউজ করতে পারি, ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিং, কারণ এটা অনেক দিন ধরে ইউজ হয়। ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিংটা হলো একটু লিটল বিট ডিফারেন্ট আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করব একটু ইভেন্চুয়ালি। আচ্ছা, মানে টেকনিক্যাল ডিফারেন্স আছে? হ্যাঁ, টেকনিক্যাল ডিফারেন্স আছে। সো যে আমাদের বায়োলজি ইন জেনারেল, দ্য ডেভেলপমেন্টাল বায়োলজির ফান্ডামেন্টালটা হলো লিনিয়েজ ট্রেসিং থেকে এসেছে, যেটা মেইন কনসেপ্টটা হলো, মনে করো একটা ম্যামালিয়ান ডেভেলপমেন্ট, মনে করো হিউম্যানের ডেভেলপমেন্ট অথবা মাউসের ডেভেলপমেন্ট, all development happen from one single cell, যেটাকে আমরা বলি জাইগোট। একটা সেল থেকে ডিভাইড করে বিলিয়নস অফ সেল, আমরা হিউম্যান বডি হয়েছি বিলিয়নস অফ সেল, all goes back to one single cell. সো এই সেলগুলো কিভাবে ডিভাইড হয়ে হয়ে তাদের ইভেন্চুয়ালি ফুল ম্যাচিউরড ম্যামালিয়ান বডি ডেভেলপ হয়, এইটাকে বোঝার জন্য যে টুল ইউজ করা হয় ডেভেলপমেন্টাল বায়োলজিকে, সেটাকে লিনিয়েজ ট্রেসিং সিস্টেম বলে। আমরা মাউসের ক্ষেত্রে যেটা সহজে ইউজ করতে পারি, যেটা ক্রি বেস একটা সিস্টেম আমরা ইউজ করি। ক্রি হলো একটা প্রোটিন যেটা এন্ডোনিউক্লিয়েস মানে হলো যেটা ডিএনএ কে কাটতে পারে, ইটস ওয়ার্কিং লাইক এ সিজার। ডিএনএ কে কেটে একটা পার্মানেন্ট একটা চেঞ্জ করতে পারে ডিএনএ এর ভেতরে। আর এই চেঞ্জটাকে কি করা যায়, একটা রিপোর্টার, ফ্লোরোফোর রিপোর্টার দিয়ে বোঝা যায় যে এই সেলে একটা চেঞ্জ হয়েছে। সো সিচুয়েশনটা এমন যে ওই একটা সেলে একটা চেঞ্জ হওয়ার পরে ওই সেলটা যখন ডিভাইড করে, ওই ডটার সেলটা ওই সেম চেঞ্জটা অ্যাকোয়ার করে। মনে করো ওই প্যারেন্ট সেলে যদি একটা জিএফপি অর গ্রিন ফ্লোরোসেন্ট প্রোটিন এক্সপ্রেস হয় ওই চেঞ্জের ফলে, তাহলে ওই ডটার সেলে ওই একই জিএফপি চেঞ্জ হবে। সো ওই জিএফপি চেঞ্জ দেখে এটাকে আমরা তো প্রসপেক্টিভ অ্যাপ্রোচ বলতে পারি, তাই না? এটাকে প্রসপেক্টিভ অ্যাপ্রোচ। সো আমরা কাউকে একে মার্ক করো, তারপরে ফলো আপ করো যে ওরা মানে কে কার থেকে আসছে, ঠিক আছে? এটা হলো একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ। মোর দ্যান 30 years people are using this approach. These are there's a lot of fundamental discovery, Nobel Prize actually came from this fundamental concept. But mainটা হলো আমার ডিএনএ তে একটা পার্মানেন্ট একটা চেঞ্জ হয়েছে, এই প্রসপেক্টিভ অ্যাপ্রোচ, যেটাকে আমরা লিনিয়েজ ট্রেসিং বলছি। সো আরো সহজভাবে আমি আর বোঝাতে চেষ্টা করি। সো মনে করো আমরা আমেরিকায় আছি, আমরা কেউ আমাদেরকে সহজেই দেখে কেউ বুঝে ফেলবে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে এসেছি। কেন? কারণ হলো আমাদের একটা মার্কিং আছে, কারণ হলো আমাদের স্কিন কালার তো একদম হোয়াইট না, আবার আমরা কিন্তু আফ্রিকানদের মতোও না।
সো এইটা যে একটা আমাদের যে বাহ্যিক যে একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। তুমি ওই সেলের ক্ষেত্রে কল্পনা করতে পারো। আচ্ছা, রাইট। আর তোমার পেপারে যে অ্যাপ্রোচটা নিয়েছিলে যে রেট্রোস্পেক্টিভ অ্যাপ্রোচ স্পেশালি সেটা নিয়ে একটু বলো যে সেটা সায়েন্টিস্টরা কিভাবে করে সেটা? সো যে আমি ওইটা যেটা বললাম, প্রথমে যেটা বললাম সেটা হলো প্রসপেক্টিভ অ্যাপ্রোচ, যেটা একটা সেলকে মার্ক করে ফলো আপ করা। বাট গত প্রায় 5-7 বছর ধরে অন্য একটা অ্যাপ্রোচটা মোর পপুলারিটি পাচ্ছে, যেটাকে আমরা রেট্রোস্পেক্টিভ অ্যাপ্রোচ বলি, যেটাকে ইনিশিয়ালি মার্ক না করেও ব্যাকওয়ার্ডকে ট্রেস করা যায়, ব্যাকওয়ার্ড ওয়েতে ট্রেস করা যায়। সো সো যেটাকে যেমন আমরা মিউটেশনের কথা বলতে পারি, র্যান্ডমলি একটা মিউটেশন হতে পারে সেলে, বাট পরে বেসড অন দ্য সিমিলারিটি অফ দ্য মিউটেশন আমরা ওই তাদের সেলের লিনিয়েজ গুলোকে ডিফাইন করতে পারি। সো there are couple of different way of this retrospective approach. একটা যেমন আমি বললাম যে মিউটেশন অর সোমাটিক মিউটেশন, যেটা ডিএনএ তে স্পন্টেনিয়াসলি হয়, লাইক সেলে ইউজুয়ালি মিউটেশন হয়, লাইক সেল যখন ডিএনএ সেল রেপ্লিকেট করে র্যান্ডমলি কোনো একটা মিউটেশন হয়ে যেতে পারে। ওই মিউটেশনটাকেও কিন্তু ইউজ করা যায় লিনিয়েজ ট্রেস করার জন্য। আচ্ছা। বাট সমস্যা হলো ওই মিউটেশনটা হলো ভেরি র্যান্ডম, এবং দ্য জিনোমের যে সাইজ মোর দ্যান 3 বিলিয়ন বেস পেয়ার, তার ভেতরে ওই একটা দুইটা র্যান্ডম মিউটেশন ইজ কাইন্ড অফ nail in a, I mean very difficult to find. So এই জন্য more recently CRISPR দিয়ে টার্গেটেড মিউটেশন ইনডিউস করা যায় ডিএনএ এর একটা পার্টিকুলার লোকেশনে, যেটা মোর রিলায়েবল এবং ইজি টু ডিটেক্ট। ওকে, তো CRISPR দিয়ে ওইটা করা যায়। যে আমার মেথডটা ওই CRISPR based DNA mutation like টাকে leveraging that CRISPR based approach. এক্স্যাক্টলি। তো স্পেশালি মনে হয় CRISPR-Cas9 এর যে ট্র্যাডিশনাল মেথডটা সেটা থেকে তোমার পেপারে এটাকে একটু মডিফাই করে নিয়েছিলে, তাই না? তো এটাকে যেটাকে হ্যাঁ, আমি যদি তো এখানে CRISPR নিয়ে যদি একটু লিটল বিট ব্যাকগ্রাউন্ড দেই দর্শকের জন্য। সো দ্য CRISPR-Cas9 হয়তো অনেকেই নাম শুনেছে। এটা হলো একটা ব্যাকটেরিয়াল ইমিউন সিস্টেম, যেটাকে আমরা রিসেন্টলি মডিফাই করে আমাদের ম্যামালিয়ান সেলের জন্য বা প্ল্যান্ট সেল কে ডিএনএ মডিফাই করার জন্য ইউজ করি। সো CRISPR-Cas9 এর জন্য Cas9টা যেটাকে আমরা এটা হলো একটা এন্ডোনিউক্লিয়াস, একটা প্রোটিন যেটা ডিএনএ কাটতে পারে, সেম অ্যাজ লাইক দ্য ক্রি রিকম্বিনেজ যেটা আমি আগে বলেছি। সো মেইন পারপাসটা হলো Cas9 প্রোটিনটা ডিএনএ কে কাটতে পারে অ্যাজ এ সিজার, রাইট? আর কোথায় কাটতে হবে এই ইনফরমেশনটা থাকে হলো গাইড আরএনএ। সো দ্য CRISPR-Cas9 সিস্টেমে 2 মেজর কম্পোনেন্ট আছে, একটা হলো Cas9 প্রোটিন আর একটা হলো গাইড আরএনএ। ওই গাইড আরএনএটা হলো Cas9 প্রোটিনকে ডিরেক্ট করে কোথায় কাটতে হবে ইন দ্য ডিএনএ। ঠিক আছে? তাহলে আর মিউটেশনটা কেমনে হয়? সো Cas9 তো জাস্ট কাটছে ডিএনএ, Cas9 কিন্তু কোনো মিউটেশন অ্যাড করছে না। সো মিউটেশনটা অ্যাড হয় হলো যখন সেন্স করে যে ডিএনএ দুইটা স্ট্র্যান্ড ব্রেক হয়ে গেছে, সেলের অটোমেটিক একটা মেকানিজম আছে যেটাকে আমরা নন হোমোলোগাস এন্ড জয়েনিং বলি। সো সেল ওইটাকে আবার জয়েন করায় দিতে পারে ওই ডিএনএ ব্রেক দুইটা স্ট্র্যান্ডকে। সো ওই জয়েনিং প্রসেসটা সামটাইম এরর প্রোন, ওইটা অ্যাকুরেট হয় না। ওই জয়েনিং এর সময় কিছু র্যান্ডম বেস অ্যাড হয়ে যায় ডিএনএ এর ভেতরে, যেটাকে আমরা মিউটেশন হিসেবে চিহ্নিত করি। ওকে, এবং পরবর্তীতে এই মিউটেশন গুলাই আইডেন্টিফাই করতে পারি আমরা। হ্যাঁ, ওই মিউটেশন গুলো once there is a mutation, those mutations are permanent, right? And পরে ওই সেলটা যখন ডিভাইড করছে, ওই একই মিউটেশনটা ডটার সেলে চলে যাচ্ছে। দুইটা সেল ডিভাইড করে যে দুইটা সেল হচ্ছে, দুইটা সেলে একই
ভাবে চলে যাচ্ছে, কারণ সেগ্রিগেশনটা হলো সিমেট্রিক, লাইক দুইটা সেলেই একই রাইট, মিউটেশন। রাইট, রাইট। এক্সাক্টলি। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা রেজাল্ট পার্টে যাবো পরে। বাট তার আগে তোমার পেপারটা বোঝার জন্য আরেকটা বিষয় খুব ইম্পোর্টেন্ট যে বারকোডিং সিস্টেম, রাইট? বারকোডিং এর সাথে তো সবাই পরিচিত। আমরা যেকোনো প্রোডাক্ট কেনার সময় বারকোড হ্যাঁ, হ্যাঁ, চেক এক্সাক্টলি। করি। তো এইখানে ডিএনএ বারকোডিং সিস্টেমটা কি? এবং হচ্ছে কিভাবে তুমি এটা ইউটিলাইজ করতেছো বা লেভারেজ নিচ্ছ? Yeah, exactly. That's a great question. So I mean, Jeta, coming back again about the CRISPR-based approach, হুম, but যেটা তুমি চিন্তা করতে পারো যে ওই কাটিং পজিশন or মিউটেশনটা যদি একটা পজিশনে না হয়ে মনে করো 60 ডিফারেন্ট পজিশন সিমultaneously হয়, আচ্ছা। ঠিক আছে? মনে করো হুম, 60, তোমার ডিএন মানে জিনোমের সাইজ তো অনেক বড়, মনে করো রাইট। 60 ডিফারেন্ট কাটিং পজিশন আছে। সো এভরি পজিশনের যে এক একটা করে মিউটেশন হবে, ওইটা কিন্তু টোটালি র্যান্ডম, হুম, হুম, ঠিক আছে? এখন ওই 60 র্যান্ডম মিউটেশন is going to give you a unique identity or barcode হুম, in a রাইট। combinatorial fashion. সো ওই এটা অনেক ডাইভার্সিটি ক্রিয়েট করতে পারে, যে আমি যে সিস্টেমটা হুম, ইউজ হুম, করেছি এটাকে হোমিং ক্রিসপার বলে, যেটাতে এরকম প্রতিটা ছেলে এরকম 60 ডিফারেন্ট লোকেশন আছে যেখানে Cas9 কাটতে পারে, রাইট, রাইট। ঠিক আছে? ওকে। সো আমার মনে হয় এখানে একটু এড করতে পারি। তুমি যে Mark 1 যে মাউস মডেলটা ইউজ করেছো ওদের এই 60 ডিফারেন্ট লোকেশন এ আছে। ডিএনএ বারকোডিং আছে। তো রাইট 60 ডিফারেন্ট তো হিউজ। পারমুটেশন কম্বিনেশন করলে তো Exactly. প্রচুর Because you need প্রচুর to think কম্বিনেশন about, হবে। you are dealing with billions of cell in a mouse body or so. সো তোমার হুম, যদি সবগুলো সেলকে ইউনিকলি মার্ক করতে চাও, তোমার তো হিউজ ডাইভার্সিটি থাকতে হবে। রাইট, রাইট, রাইট। আচ্ছা, এক্সাক্টলি। সো আমি মুভ অন করি। সো আরেকটা আ ইম্পোর্টেন্ট বিষয় যেটা তোমার টাইটেলের মধ্যেই আছে যে টেম্পোরাল রেকর্ডিং। সো টেম্পোরাল রেকর্ডিংটা কি? ব্রিফলি হ্যাঁ, একটু হ্যাঁ, বলো। এটা ভালো কোয়েশ্চেন। সো আমরা এইটাকে অবশ্য মেইন ফোকাস করেছি আমাদের ইসের জন্য। আচ্ছা, আমি একটু খুবই রুডিমেন্টারি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি টেম্পোরাল সিওর, সিওর। রেকর্ডিংটা। সো মনে করো আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, তখন রান হতো, রানগুলো আমরা ওই মার্ক করে রাখতাম যে স্টিক দিয়ে, লাইক ১ রান হলে 1, 2, 3, 4, ৫ রান হলে একটা ক্রস দিয়ে প্রথম ৪ টাকে হুম, হুম, হুম। ক্রস করে দিতাম। সো 5, হ্যাঁ, 5, হ্যাঁ। 5 মাল্টিপল। সো আমরা যে টেম্পোরাল রেকর্ডিংটা ইউজ করছি, এটা কাইন্ড অফ সিমিলার অ্যাপ্রোচ, সিমিলার কনসেপ্ট। তো কনসেপ্টটা হলো যেটা আমরা ইউজ করেছি, ওই যে মিউটেশন হয় ডিএনএ তে আমরা বলেছি তো। এখন এই হুম, যে হোমিং ক্রিসপারটা আমরা ইউজ করেছি, এর একটা ইউনিক স্পেশালিটি আছে যেটাকে আমরা অ্যাকুমুলেটিভ মিউটেশন বলি। ওকে। সো একটা ডিএনএ এর লোকাস নট জাস্ট লাইক হ্যাভিং ওয়ান মিউটেশন, হুম, একটার বেশি মিউটেশন হতে পারে, ঠিক আছে? ওকে, সো ওকে। মিউটেশনটা সিসেশনটা এমন যে যত সেল ডিভাইড করে ওই মিউটেশনটা, নাম্বার অফ মিউটেশন তত বেশি হয়। আচ্ছা। এটা হলো একটা হুম, হুম। টাইম ডিপেন্ডেন্ট ফ্যাশন, বুঝতে পারছো? ওকে, সো ওকে, নাও, ওকে। হুম, yeah, now at a certain level, if you get a cell and could see how many mutation you have, then you could trace backward based on that number of mutation, that how many times this cell divide, হুম, because হুম, হুম। mutation is cell division dependent, রাইট। ঠিক আছে? সো গট ইট। এইটাকেই হুম, হলো আমরা মেইন কনসেপ্টটা ইউজ করেছি টেম্পোরাল রেকর্ডিং অর টাইম রেকর্ডিং or cell division recording, cellular turnover. It's a different way of saying this same similar thing. হুম, হুম, বাট দ্য মেইন থিং ইজ, এইটা যদিও আমরা সেল ডিভিশনের ক্ষেত্রে ইউজ করেছি আমাদের পেপারে, বাট এইটাকে মডিফাই করে অন্য অনেক কিছু রেকর্ডিং এর ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি এনি বায়োলজিক্যাল সিগন্যাল রেকর্ডিং এর জন্য রেকর্ড করতে চাই ডিএনএ এর ভেতরে, এই সিস্টেমটা ইউজ করে সেটাও করা সম্ভব।
So Wow, for that's example, great. Yeah. what's the biological signal? So for example, তুমি যদি মনে করো রেকর্ড করতে চাই আমি ইনফ্লামেশন, একটা হিস্ট্রি অফ এ ডেভেলপমেন্ট, হোল ডেভেলপমেন্ট আমি রেকর্ড করতে চাই যে কোন সেলটা তার লাইফ সাইকেলে ইনফ্লামেশন ফেস করেছে, এই ইনফরমেশনটাও আমরা ডিএনএ তে রেকর্ড করে ফেলতে পারি। Wow, that's great. Yeah, so that's why we are saying this is a foundation of an in vivo multimodal recording. আর এই রেকর্ডিংটা আমরা করছি ইন ভিভোতে। মানুষ তো ইন ভিট্রোতে অনেকেই সহজে করতে পারে, বাট যেটা ইন এ লাইভ অ্যানিমাল রেকর্ড করা, ইট ইজ a bit difficult, but this platform is giving us that opportunity. Okay, that's great. But let's go back to cell division. তো যখন এমব্রায়ো থেকে সেলগুলো ডিভিশন হয়, তো প্রতিটা স্টেপেই হচ্ছে হয়তো এই মিউটেশনগুলো হচ্ছে এবং রেকর্ড করছো। বাট এমব্রায়োজেনেসিসের সাথে টিউমারিজেনেসিস কিভাবে রিলেটেড, এইটা নিয়ে একটু ব্রিফলি বলো, দেন আমরা রেজাল্টে চলে যাব। Yeah, so this is a very classic question actually. So অনেক সময় আমি এমব্রায়ো মানে ডেভেলপমেন্টাল বায়োলজিতে আসার আগে আমি টিউমার জেনেসিস নিয়ে কাজ করেছি। আমি হলো যখন বস্টনে ছিলাম তখন ওই টিসিজিএ, দ্য কলোরেক্টাল ক্যান্সার অ্যাটলাস প্রজেক্টের দ্য টিউমার জিনোম অ্যাটলাস প্রজেক্টের আন্ডারে কাজ করেছি। বস্টনে ইউ মিন যখন ব্রড ইনস্টিটিউটে? হ্যাঁ, ব্রড ইনস্টিটিউটে যখন ছিলাম। সো ইটস এ যেমন আমরা যেটা বলি যে like the tumor genesisটা or ক্যান্সারটাকে অনেকেই like গত 30 থেকে 40 বছরে just people thinking as a somatic disorder, like just mutation হয়, mutation is everything. So somatic mutation based the understanding of tumor genesis গত 30 বছর। either mutation, আরেকটা হতে পারে যে হয়তো ধরে নেয় যে জেনেটিক্যালি পাওয়া। হ্যাঁ, জেনেটিক্যালি, বাট ওই জেনেটিক্যালি ওটাও তো মিউটেশনের মাধ্যমেই হয়। হ্যাঁ, অ্যানসেস্টরের কাছে, অ্যানসেস্টরের ভিতরে হয়। এখন তো তোমার যেটা কোশ্চেন, হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন ম্যামালিয়ান ডেভেলপমেন্ট ভার্সেস টিউমার জেনেসিস। সো আমরা ডেভেলপমেন্টাল বায়োলজিতে এসে যেটা দেখলাম যে টিউমারটা তো হচ্ছে তোমার নিজের বডিতেই। এখন এই টিউমার জেনেসিসটা হলো হ্যাকিং অফ ইয়োর ওন সিস্টেম, but using this embryonic developmental program. টিউমার যেটাকে ইউজ করে মানে কনস্ট্যান্ট গ্রোথ। যখন এমব্রায়ো হয়, এমব্রায়ো কিন্তু মেইন পারপাসটা হলো র্যাপিড এক্সপ্যানশন এমব্রায়োজেনেসিসের। লাইক যখন মনে করো ছোট্ট একটা অল্প কিছু সেল, ওই সেলগুলোর মেইন পারপাসটা হলো র্যাপিড এক্সপ্যানশন। সো টিউমারটাও কিন্তু টিউমারের মেইন পারপাসটাও হলো rapid expansion, and they also have that mechanism to cope up the stress and other thing, but the main purpose rapid cell division. So ওই ক্ষেত্রে not just cell division, high proliferation, lot of biological mechanism or pathway যেটা টিউমার জেনেসিস ইউজ করে, ওইটার সাথে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের অনেক সিমিলারিটি আছে। ওকে, যদিও এটা লেস স্টাডিড, বাট গ্রাজুয়ালি আমরা অনেক কিছু জানতে পারছি যে টিউমার জেনেসিস শেয়ার্ড a large number of molecular and biological process with the mammalian development. Oh wow, that's wonderful. নিশ্চয়ই মানুষ আরো স্টাডি করবে, সায়েন্টিস্টরা নিয়ে। তো তোমার পার্টিকুলার পেপারের জন্য আমরা মেইনলি রেজাল্টগুলোতে চলে যাই। তো তুমি তো এখানে একটা ক্রিসপার বেসড হচ্ছে ক্যাপচার সিস্টেম ডেভেলপ করেছো। তো সেটা সম্পর্কে আমাদের একটু বলো, স্পেশালি যেটার মাধ্যমে হয়তো যে গাইডার এনে ক্যাপচার এবং সিকোয়েন্সিং রিলেটেড ফলোড বাই সিকোয়েন্সিং যে করে, তো এটা নিয়ে আমাদেরকে একটু সহজে বলো। থ্যাংক ইউ। সো আমার যে প্ল্যাটফর্মটা ডেভেলপ করেছি আমরা এটার জন্য, সেটাকে আমরা NSC-seq বলি। এটা হলো নেটিভ সিঙ্গেল গাইড আরএনএ ক্যাপচার অ্যান্ড সিকোয়েন্সিং। সো প্রিভিয়াসলি আমি যেটা একটা এক্সপ্লেইন করেছি, ক্রিসপারের দুইটা কম্পোনেন্ট, একটা হলো Cas9, একটা হলো গাইড আরএনএ।
রাইট? এখন আমার প্ল্যাটফর্মটা যেটা করছে, এই গাইড আরএনএটাকে একটা সিঙ্গেল সেল রেজলিউশনে ডিটেক্ট করছে আমার প্ল্যাটফর্মটা। সো তুমি হয়তো কোশ্চেন করতে পারো, ওয়্যার ইজ দ্য এক্সিস্টিং সিস্টেম, লাইক আগে কি কেউ করতে পারে না? সো দ্য or the what's the limitation, like single cell RNA-seq তো সবাই করতে পারে এখন, তো it's a very well known, like everyone do the single cell RNA-seq, right? So what's the development here, right? Like here. Exactly, yeah. So এইটার ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্রেডিশনাল সিঙ্গেল সেল RNA-seq যেটা, সেটা হলো 3' poly A tail base capture, like matured mRNA তে poly A থাকে at the 3' end, আর কোডিং রিজিয়নের বাইরে, রাইট? নন কোডিং রিজিয়ন poly A। হ্যাঁ। সো আর ওই ম্যাচিউরড mRNA গুলোকে সিঙ্গেল সেলে ক্যাপচার করার জন্য আমরা পলি টি অ্যাজ এ প্রাইমার ইউজ করে সিডিএনএ তৈরি করতে পারি, তারপর ওই সিডিএনএটাকে অ্যাম্পলিফাই করে সিকোয়েন্স করতে পারি। এটা হলো ট্রেডিশনাল সিঙ্গেল সেল RNA-seq এর ওয়েল নোন অ্যাপ্রোচ। হ্যাঁ, বাট সমস্যা হলো এই যে গাইড আরএনএটার যেটার কথা বলছি, এই গাইড আরএনএটা ম্যাচিউরড mRNA না। গাইড আরএনএটা হলো এর কোনো পলি এ টেইল হয় না। সো তার মানে হলো এই রেগুলার সিঙ্গেল সেল প্ল্যাটফর্ম দিয়ে, আচ্ছা আমি জাস্ট একটু অ্যাড করি, পলি এ টেইলটা তো অ্যাড হয় যে পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং এর মাধ্যমে, তাই না? তাহলে গাইড আরএনএর এই স্টেপটা কি হয় না নাকি? হ্যাঁ, গাইড আরএনএটা হয় না, কারণ হলো এই গাইড আরএনএটা এক্সপ্রেস করি আমরা U6 প্রমোটার দিয়ে, আর U6 প্রমোটার হলো পলিমারেজ 3 mediated RNA expression. So only polymerase 2 mediated RNA-টা হলো ম্যাচুরেশন প্রসেস যেগুলো হলো প্রোটিন সিনথেসিসের জন্য সেল ইউজ করে, বাট পলিমারেজ 3টা ওই ম্যাচুরেশনের দরকার হয় না। ওকে। সো এখন লিমিটেশনটা হলো কি, তোমার এই ক্রিসপারের গাইড আরএনএটা পলি এ টেইল নেই। সো ট্রেডিশনাল single cell RNA-seq platform cannot capture this CRISPR guide RNA in its native form. Do you understand the limitation? Okay, got it. That's wonderful. এখন এইটাকে ওভারকাম করার জন্য আমাকে নতুন একটা সিঙ্গেল সেলের প্ল্যাটফর্ম ডেভেলপ করতে হয়েছে, যেটা এটাকে ওভারকাম করতে পারে। আর it is not just only they don't have the poly A tail, also a CRISPR এর গাইড আরএনএ it's the structureটা যেরকম, এর ভেতরে অনেক প্যালিন্ড্রমিক সিকোয়েন্স আছে যেটা তোমার হাই ডিগ্রি অফ হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করে। So that is another level of barrier to design a primer to capture this guide RNA. Right. হ্যাঁ, সেটাই। সো টিল নাও এই মেথড আমার প্ল্যাটফর্মটার আগে কেউ কিন্তু এই ডিরেক্টলি 3' এর ক্যাপচারের মাধ্যমে গাইড আরএনএটাকে নেটিভলি কেউ সিকোয়েন্স করতে পারে নাই। ওকে। হ্যাঁ, এই যে ওই লিমিটেশন গুলোর কারণে মাল্টিপল দেয়ার লট অফ লিমিটেশন দেয়ার। রাইট। ওয়ান্ডারফুল। তো তোমার এই প্ল্যাটফর্মটা ইউজ করে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট যে পার্ট, যেটা তোমার ফাইন্ডিংস গুলোর মধ্যে, সেটা হচ্ছে তুমি একটা ক্যাটালগ অফ সেল ডিভিশন হিস্ট্রি তৈরি করছো বিভিন্ন অর্গানের, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, তো সেটা নিয়ে একটু শেয়ার করো আমাদের সাথে। So this is one of the important observation actually. আমরা এমব্রায়োকে বিভিন্নভাবে দেখতে পারি, এমব্রায়োনিক ডেভেলপমেন্টটাকে। একটা সিঙ্গেল সেল RNA-seq-টা হলো itself is one of the layer of information, লাইক দ্য কোন সেলের কোন স্টেটে আছে, ট্রান্সক্রিপশনাল স্টেটটা কি, এটা হলো একটা লেয়ার অফ ইনফরমেশন। আবার যদি লিনিয়েজের কথা বলো,
কোন সেলের সাথে কোন সেলের লিনিয়েজ রিলেশনশিপ, ক্লোজ লিনিয়েজ রিলেশনশিপ, that is another layer of information. But now we are adding a third layer of information which was not done before, that we call is cell division history. Like একটা এমব্রায়োর কোন সেলটা মানে কতবার ডিভিশন হয়েছে, বা আমরা এমব্রায়োলজিস্ট যে ওয়ার্ডটা ইউজ করে এটা একে বলে সেল ডেপথ। লাইক তুমি যদি গোয়িং ব্যাকওয়ার্ড, এভরি সেলস কামিং ফ্রম ওয়ান সেল, রাইট? দে আর অল রিলেটিভ, but some cells dividing too far, some cell dividing less. It's like তুমি যদি একটা ট্রির কথা চিন্তা করো, কোন ব্রাঞ্চটা খুব ক্লোজ টু দ্য রুট, রাইট? আবার কোন ব্রাঞ্চটা অনেক দূরে চলে গেছে, লাইক ট্রি অনেক ফার, টু ফার। লাইক তো তাহলে যে সেলটার নাম্বার অফ ডিভিশন বেশি হবে তার ডেপথ বেশি, রাইট? হ্যাঁ, তার ডেপথ, এক্স্যাক্টলি, তার ডেপথ বেশি হবে। ওকে। তো বিভিন্ন অর্গানের ক্ষেত্রে সেটা তোমরা ডিটেক্ট করছো। তো এই ক্ষেত্রে আমি জাস্ট কিউরিয়াস যে ফ্যাক্টরস গুলা কি ছিল যেটা তোমরা হচ্ছে ওখানে কনসিডার করেছো বিভিন্ন অর্গানে আইডেন্টিফাই করার ক্ষেত্রে? হ্যাঁ, সো কি তুমি যেটা কোশ্চেনটা ফ্যাক্টরস কি ছিল নাকি, মানে ভ্যারিয়েবলস গুলা কি, মানে ডিফারেন্ট অর্গানের মধ্যে যখন করেছো ডিফারেন্ট টিস্যু বা ভ্যারাইটি আমরা বলতে পারি, সো টিস্যু ভ্যারাইটির মধ্যে ডিফারেন্সেস গুলা কেমন ছিল আর কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস আ গুড কোশ্চেন। সো আমরা যেটা করেছি, আমরা হোল এমব্রায়োটাকেই ক্যাপচার করেছি, হোল এমব্রায়োকে ডাইসেক্ট করে সব সিঙ্গেল সেল নিয়েছি, যত সেল নেওয়া যায়। সো তারপর যেটা করেছি, আমরা ওই সেলগুলোর ট্রান্সক্রিপ্টম দিয়ে সেলগুলো অ্যাসাইন করেছি, কারণ আমাকে তো বুঝতে হবে যে কোন সেলটা কোন অর্গান থেকে এসেছে। সো সেলুলার যে এমআরএনএ, ওই এমআরএনএটাকে ইউজ করেছি টু অ্যাসাইন দ্য সেল। লাইক কোন হয়তো ব্রেইন থেকে আসবে, কোন সেল হয়তো লাং থেকে আসবে। সো আমরা ওইরকম অ্যাসাইন করেছি। তারপর অ্যাসাইন করার পর আমরা ওই সেলের যে ওই বারকোড, সেটাও আমরা ডিটেক্ট করেছি। এখন ওই বারকোডে দেন আমরা করেছি মিউটেশন, কাউন্ট করেছি ওই বারকোডে কতটা মিউটেশন আছে। সো ওই মিউটেশনটাকে দেন ইউজ করে ইনফার করেছি রিলেটিভ সেল ডিভিশন, হাউ মেনি টাইমস দিস অর্গান ডিভাইড, রাইট? ওকে। সো এটা টিস্যু টু টিস্যু ভ্যারি করবে নিশ্চয়ই? হ্যাঁ, টিস্যু টু টিস্যু ভ্যারি করবে। তারপর অলসো এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল স্টেজ টু স্টেজ ভ্যারি করবে। Okay. So that gives a lot of information, right? Yeah, exactly. This is a lot. Yeah. Wonderful. So তোমার তো অনেক ছোট ছোট রেজাল্টস এবং ফাইন্ডিংস তো আছেই পেপারে, তো সবকিছু তো টাচ করা সম্ভব হবে না, বাট একটা মেজর যেটা ফাইন্ডিংস ছিল যে একটা নিউ সেল টাইপ তোমরা ডিফাইন করেছো গাট সেল পপুলেশনের মধ্যে, যেটাকে তোমরা নাম দিয়েছো PISC বা পারসিস্টার ইন্টেস্টিনাল স্টেম সেলস। সো সেটা নিয়ে একটু বলো। আর একটা আলাদা টাইপ সেল বের করার পর আর কি ক্যারেক্টারাইজেশনস করা দরকার যাকে এস্টাবলিশ করার জন্য? হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলছি। Yeah, so this PISC, this is one of the finding, although এই পেপারটায় খুবই স্মল একটা পোর্শন দেওয়া হয়েছে, যদিও এই PISC-টাই হলো আমার পিএইচডির একটা মেজর পোর্শন অফ মাই পিএইচডি, যেটা আমার পরের পেপারটায় আমরা ইনডেপথ স্টাডি করেছি। সো প্রথমে হলো আমরা মনে করো, যদি তোমাকে বলি যে কেমনে আমরা এই ফাইন্ডিং সেলটা পেলাম, রাইট? সো আমরা হলো এই যে ক্রিসপারের যে অ্যাপ্রোচটা ইউজ করছি, আচ্ছা একটু গোয়িং ব্যাকওয়ার্ডস, লাইক দ্য রেট্রোস্পেক্টিভ আর প্রসপেক্টিভ দুইটা লিনিয়েজ ট্রেসিং এর অ্যাপ্রোচটা আমি বলেছি প্রথমে। একটা হলো ক্রি বেসড অ্যাপ্রোচ, একটা হলো Cas9 বেসড অ্যাপ্রোচ অর মিউটেশন বেসড অ্যাপ্রোচ। সো if the Cree based approach working well, why you need Cas9 based approach, right? That's a question, right? So the issue টা হলো Cree based approach এর একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো এইটা
আনবায়াসড না, এটা হলো একটা বায়াসড অ্যাপ্রোচ। আচ্ছা। ট্রি বেজ অ্যাপ্রোচটা একটা বায়াসড অ্যাপ্রোচ। বায়াসড অ্যাপ্রোচটা কেন? কারণ হলো তোমার ওই ক্রিটা এক্সপ্রেস করতে হয় আন্ডার এ সার্টেন প্রমোটার। ওকে, সো এই জন্য ওকে। তোমাকে স্পেসিফাই করে দিতে হয় যে ক্রিটা এক্সপ্রেস হবে এই প্রমোটার। আর ওই প্রমোটারটা এক্সপ্রেশনটা অনেক সময় ভ্যারি করে সেল টাইপ টু সেল টাইপ, মানে অনেক প্রিসাইজ প্রমোটার পাওয়াটা ডিফিকাল্ট। সো ইন জেনারেল মেইন ইস্যুটা হলো ক্রি বেজ অ্যাপ্রোচের ইস্যুটা হলো ইট ইজ এ বায়াস মানে সিস্টেম, ইটস নট অ্যান আনবায়াসড ওকে, অ্যাপ্রোচ। ওকে। সো আমি যদি একটু সরল করে বলি যে একটা পার্টিকুলার সেল টাইপে তো দেখা গেল যে কি বেস প্রমোটারে ওভার এক্সপ্রেশন হচ্ছে এবং হয়তো দেখা গেল অনেক লিনিয়েজ তৈরি হলো। কিন্তু অন্য টাইপের টিস্যুতে সেটা হচ্ছে না। তো এটা বায়াসড Exactly. হয়ে গেল So যে it could give you some unwanted observation. So যদিও বুঝতে এটা পারছি। অনেক কন্ট্রিবিউশন করেছে আমাদের fundamental understanding of the biology, but এটার এই unbiased I mean biased approachটা কিন্তু we need to recognize. বাট এইটার ওভারকাম করার জন্যই আমরা হলো ওই ক্রিসপার অ্যাপ্রোচটা ইউজ করেছি, কারণ আমরা এখানে কোনো পার্টিকুলার সেল টাইপ স্পেসিফিক প্রমোটার ইউজ করি না এই ক্যাস9 ওকে। বেজ অ্যাপ্রোচের জন্য। এটা টোটালি আনবায়াসড অ্যাপ্রোচ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো ওকে, ওকে। এই আনবায়াসড অ্যাপ্রোচটা ইউজ করে আমরা যেটা দেখেছি যে গাটের ক্ষেত্রে আমরা একটা স্মল একটা পপুলেশন পাচ্ছি যেটা অনেক আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল টাইম পিরিয়ডে স্পেসিফাই হয় গাটে। আর যে সেল টাইপটা পারসিস্ট করে অ্যাডাল্ট ডেভেলপমেন্ট পিরিয়ডে, এই জন্যই মানে যেটা স্পেসিফাই হচ্ছে আর্লিতে, আর্লিয়ার দ্যান আদার সেল টাইপ ইন দ্য গাট, বাট এটা পারসিস্ট করছে ইন দ্য অ্যাডাল্ট হুডেও। এই জন্য আমরা নামটা দিয়েছি পারসিস্টার ইন্টেস্টিনাল স্টেম সেল। সো ইটস নট দ্য ওনলি রিজন অফ নেমিং পারসিস্টার। এই সেলটা অলসো রেডিও রেজিস্ট্যান্ট, or if we irradiate this mouse, এই সেল টাইপটা রেডিও রেজিস্ট্যান্ট। ওইটা ও আমরা ওয়াও! ওইসব দ্যাটস গ্রেট। দেখাইনি এই পেপারটাতে, পরের আচ্ছা। পেপারে আসবে এই বিষয়গুলো। সো there are some reason of naming like that. They Uh, don't want to die. yeah, exactly. So ওকে, that's how we find a new cell type, ওকে। and আমরা yeah. আমরা eagerly ওয়েট করব। নেক্সট Mhm. পেপারটা পাবলিশ হলে হোপফুলি আবার আসবা। হ্যাঁ, সেটা শেয়ার করবে দর্শকদের সাথে। তো এই পেপারের আরেকটা আ পার্টে চলে যাই। তোমাদের ফাইন্ডিং ছিল হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার রিলেটেড mhm, এবং সেটা ক্লোনালিটি রিলেটেড একটা ইস্যু ছিল। mhm, সায়েন্টিস্ট হয়তো ভাবতো যে পলিক্লোনাল, মনোক্লোনাল অরিজিনটা কেমন আসলে। yeah. তো হ্যাঁ, তোমাদের ফাইন্ডিংস টা কি আসলে পলিক্লোনাল বা মনোক্লোনাল রিলেটেড? Mhm. এবং হ্যাঁ, সেটা কিভাবে ইনফরমেশনটা হেল্প করবে ধরো একটা থেরাপিউটিক্স ডেভেলপমেন্ট এর জন্য? হ্যাঁ, হ্যাঁ। yeah, this so in cancer genomics ফিল্ডটা তো অ্যাকচুয়ালি আমাদের এই ফিল্ডটার ফাউন্ডিং ফাদার বলতে পারো বার্ট ভোগেলস্টেইন, যে এখন জনস হপকিন্সে ওকে। আছে। সো গত প্রায় 30 থেকে 40 বছরের এই কন্ট্রোভার্সিটা এক্সিস্ট করছে যে is it tumor genesis is a whether it's a monoclonal process or polyclonal process. আরো যদি রাইট। সিম্পলি এক্সপ্লেন করি, সো একটা টিউমার তো একটা mass of tissue, let's say solid tumor, a ball of tissue, like a tissue হুম, mass. হুম। সো এখন সেটাই। কোশ্চেনটা হলো এই টিস্যু ম্যাসটা কি একটা সিঙ্গেল অ্যাবনর্মাল সেল থেকে গ্রো করে আসছে, হুম, হুম। নাকি মোর দ্যান ওয়ান সেল initially was involved, ওকে। right? দ্যাটস So this was a গ্রেট কোয়েশ্চেন। ইয়া। হ্যাঁ, সো এই ক্যান্সার জিনোমিক্স ফিল্ডটা যেটা বার্ট ভোগেলস্টেইনকে এস্টাবলিশ করেছে, ওয়ান অফ দ্য ফাউন্ডার। সো হুম। এই মডেলটা তারা ইনিশিয়ালি দেখাইছে যে ইটস এ মোনোক্লোনাল প্রসেস, অর ওকে, একটা অ্যাবনর্মাল সেল থেকেই পুরো টিউমারটা হইছে। But ওকে। there are some controversy. Not everyone wants to believe that. ঠিক আছে? হুম, হুম। বাট এই ওকে। কন্ট্রোভার্সিটা আসলে সলভ করা যায়নি। সবাই মানে প্রিডোমিনেন্ট
বিলিভটা হলো মনোক্লোনাল টিউমার জেনেসিস, লাইক একটা অ্যাবনর্মাল সেল থেকেই হয়েছে। রাইট, রাইট। সো তোমার এখানে ওই কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে তুমি এই কোশ্চেনটারই একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেছো আসলে ঘটনাটা কি পলিপস নিয়ে, রাইট? এক্স্যাক্টলি। সো এখন আমরা হলো ওই এই ক্ষেত্রেও তোমার একই কোশ্চেন আসে, মানুষ ওই যে লিনিয়ার ট্রেসিংটা ইউজ করেছে আগে, সেটা হলো বায়াসড অ্যাপ্রোচ ছিল। বায়াসড মিন দ্যাট মোস্টলি ক্রি বেস অ্যাপ্রোচ ছিল। আনবায়াসড অ্যাপ্রোচটা ওয়াজ নট ইফেক্টিভ এনাফ ব্যাক দেন, রাইট? অ্যাজ এই ক্রিসপার ক্যাস9টাই তো কোয়াইট নতুন, এক্স্যাক্টলি 10 বছর বা একটু বেশি হবে। হ্যাঁ, সেটাই। তো আমরা হলো এই ক্রিসপার সিস্টেমটাকে ইউজ করেছি টিউমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, দেখতে চাইছি যে টিউমার ডেভেলপমেন্টটা কেমনে হচ্ছে। যদি একটা সেল থেকেই হয়, তাহলে আমরা ওই একটা সেলের মিউটেশনটা পুরা টিউমারের সেলের ভেতরেই থাকার কথা। ওকে। বাট ওইটা যদি মোর দ্যান একটা সেল হয়, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোন দেখতে পারবো ওই টিউমারের ভেতরে। ওকে, ওকে। ঠিক আছে? বুঝতে পারছি। সো এইটাই হলো আমরা ইউজ করে দেখাইছি যে it's not just a monoclonal process. There could be tumor genesis, could also be polyclonal. Wow. Yeah. A lot of scientists will be surprised with that. Yeah, it's unique findings. Yeah. It will create some impact in the field. Our luckily jeta hoyeche, it's not just our paper. Couple of other paper also simultaneously confirming the same observation that tumor genesis actually polyclonal hote pare. ওকে, ওকে। সো এটার একটা ফলো আপ কোশ্চেন আমার মনে আসলো, সেটা হচ্ছে ধরো পলিক্লোনাল বা মনোক্লোনাল হওয়ার উপর ডিপেন্ড করে তোমার এই ক্যান্সার ডিটেকশনে কি কোনো ডিফারেন্স তৈরি হবে, বা হচ্ছে ক্যান্সারের যে অ্যাভেলেবল ট্রিটমেন্ট যেগুলো আছে সেই ক্ষেত্রে কি কোনো ডিফারেন্স তৈরি হবে? Exactly, that's a great question. So এই কোশ্চেনটা আমি অন্যভাবে ফ্রেম করতে পারি, লাইক ফ্রেমিং দ্য কোশ্চেন ইন এ ডিফারেন্ট ওয়ে। ফর এক্সাম্পল, আমরা যে টার্গেটেড থেরাপি বলি ক্যান্সারের ক্ষেত্রে, যে একটা সেলে একটা পার্টিকুলার মিউটেশন আছে, why don't you target that particular mutation, like processing the protein that created, like targeted therapy ta actually till now why it's not that effective. That's a one of the question in cancer biology field. যদি আমরা অনেক জানি অনেক ইফেক্টিভ বা সব ক্যান্সারের জন্য ইফেক্টিভ সেটা এখনো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। সো রিয়েলিটিটা আমরা যেটা বলি যে হেটারোজেনিটি, টিউমারের ক্ষেত্রে হেটারোজেনিটিটা হলো এই টার্গেটেড থেরাপির জন্য একটা অনেক বড় ব্যারিয়ার, যেটার জন্য কাজ করছে না। সো আরো মোর সিম্পলি আমি যদি বলি, সিচুয়েশনটা যদি এমন হয় যে পলিক্লোনা, মনে করো তোমার 3টা ইন্ডিপেন্ডেন্ট সেল একটা টিউমার বানাচ্ছে, তাই না? সো একটা সেলে একটা মিউটেশন আছে, এইটা সেলে আরেকটা রকম মিউটেশন আছে, রাইট? সো এখন তুমি যদি ট্রিটমেন্ট ড্রাগ দাও যেটা শুধু এই একটা সেলকেই কিল করতে পারবে, মনে করো এই সেলটা এই ক্লোনটা মরে গেল, বাট এই ক্লোনটাকে তোমার ড্রাগটা কিন্তু টার্গেট করছে না। এক্স্যাক্টলি, টার্গেটেড থেরাপি হলে ক্লোনটা কিন্তু এক্সপ্যান্ড করবে দেন। সো নাও এই ক্লোনটা গ্রো করবে। যদি এখন তুমি ট্রিটমেন্ট দিচ্ছ, তুমি বলছো যে না আমি তো ট্রিটমেন্ট দিয়েছি, আমার তো একটা ক্লোনকে তো কিল করেছি, সো টিউমারটা তো শ্রিঙ্ক করার কথা, বাট অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না। কারণ হলো টিউমারের ইনহেরেন্ট হেটারোজেনিটি রয়ে গেছে, ঠিক আছে? সো তাহলে যে পলিক্লোনাল অরিজিনটা এটা এক্সপ্লেইন করতে পারে কাইন্ড অফ। Exactly. So polyclonal, now the treatment strategy need to revise or rethink. What if tumor is a polyclonal? Like then you need to think in a different approach, like rather than just somatic mutation targeting in one clone only, right? So basically it eluding some of our limitation in current cancer treatment, why some like some of the drugs are not actually working the way it should work. সেটাই। সো অনেক ভ্যালুয়েবল ইনসাইট আছে এই পেপারটার মধ্যে, এবং হচ্ছে একটা ডেফিনেটলি এমন একটা প্ল্যাটফর্ম, নট অনলি যে তুমি যে
ইনফরমেশন গুলা দিয়েছো সেটাই না, যেগুলা রিভিল করেছো সেটাই না, এবং মানুষ এটা ইউজ করতে পারবে আরো অনেক গ্রেট ইনফরমেশন পাওয়ার জন্য। সায়েন্টিস্টরা অনেক জায়গায় এপ্লাই করতে পারবে, রাইট? তোমার প্ল্যাটফর্মটা বা সিমিলার ওয়েতে যেতে পারবে। সো ওয়ান্ডারফুল। মিরাজ, থ্যাংক ইউ সো মাচ আমার এই প্ল্যাটফর্মে এসে তোমার রিসার্চটা শেয়ার করার জন্য, এবং অত্যন্ত চমৎকারভাবে সহজে শেয়ার করার জন্য। এবং আবার আমরা কথা বলবো হয়তো আবার অন্য কোনো পাবলিকেশন নিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হাসান। আর আমি সরি যে হয়তো বাংলা আর ইংলিশ মিক্স করে ফেলেছি এখন। থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা, সবাইকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা শোনার জন্য। দেখা হবে নেক্সট এপিসোডে।